ফুলের গন্ধ বাতাসে কিভাবে ছড়িয়ে পড়ে। আমার এই কলমটাকে যদি আমি পানিতে চুবে রাখি তাহলে এই কলমটা কিন্তু বিন্দু পরিমাণ পানি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। যারা নবম এবং দশম শ্রেণীতে আছো তাদের জন্য আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ। দেখো, আজকে থেকে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে এসএসসি জীববিজ্ঞান, পদার্থ, রসায়নের উপর কিন্তু ধারাবাহিকভাবে ক্লাস আসবে। বিশেষ করে জীববিজ্ঞানের উপরে ধারাবাহিকভাবে মাস্টার ক্লাসগুলো আসবে। তোমাদের সবারই কিন্তু জীববিজ্ঞানটা অনেক কঠিন লাগে, অনেকেই মুখস্থ করে পড়ো। তো আশা করি আমার ভিডিওগুলো দেখে রাখবে এবং আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজটা সাবস্ক্রাইব করে রাখবে। তোমার বায়োলজিতে অ্যাটলিস্ট তোমার কোনো ভীতি থাকা চলবে না। সো এই যে কঠিন জিনিসটা যেটা মুখস্থ করে পড়তে হয়, এটাকে যখন বুঝে বুঝে পড়ি তাহলে কিন্তু দীর্ঘদিন মনে রাখা যাবে। আমাদের অনেকেরই কিন্তু আমাদের যারা নবম দশম শ্রেণীতে, বিশেষ করে নবম শ্রেণীতে যারা আছো, তোমাদের কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষা হয়ে গেছে। তো সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা আসছে। বার্ষিক পরীক্ষার সিলেবাসের মধ্যে কিন্তু এই জীবে পরিবহন, এসএসসি জীব বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের এই চ্যাপ্টারটা কিন্তু আছে। তো আজকে থেকে আমি ধারাবাহিকভাবে আমার এই পেজটা এবং ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো আপলোড করবো। আশা করি তোমরা আমার পেজটা সাবস্ক্রাইব করে রাখবে। আজকে আমি ক্লাস নিব ইমবাইবিশন, ব্যাপন এবং অভিশ্রবণ এই প্রক্রিয়ার উপরে, এবং এটা হচ্ছে আমার লেকচার 1। এরপরে থাকবে লেকচার 2। এরকম ধারাবাহিকভাবে 8 থেকে 10টা ক্লাসের মধ্য দিয়ে আমরা এই অধ্যায়টা শেষ করে ফেলবো। প্রথমে যেটা আছে যে ইমবাইবিশন, এই ইমবাইবিশন জিনিসটা কি? মানে প্রথম শব্দটা কি? আমার প্রথম শব্দটা হচ্ছে ইমবাইবিশন। ওকে, ইমবাইবিশন হলো শুকনো। কি ধর বলতো? তিনটা জিনিস মনে রাখবা, যে শুকনো, অর্ধ শুকনো, শুকনো, অর্ধ শুকনো, অথবা কলয়ের ধর্মী পদার্থের, তাই না? অর্ধ শুকনো অথবা কি কলয়ের ধর্মী পদার্থ, কলয়ের ধর্মী পদার্থের পানি শোষণ যে প্রক্রিয়াটা, তাকে আমরা বলি হচ্ছে ইমবাইবিশন। তাহলে শুকনো, অর্ধ শুকনো অথবা কলয়ের ধর্মী পদার্থের পানি শোষণ প্রক্রিয়াকে ইমবাইবিশন বলে। পানি শোষণ প্রক্রিয়াকে ইমবাইবিশন বলে। ইমবাইবিশন বলে। ওকে, তাহলে আমরা কয়টা জিনিস লিখছি বলতো? তিনটা জিনিস। একটা হলো শুকনো অথবা অর্ধ শুকনো, আর একটা হচ্ছে কলয়ের ধর্মী পদার্থ। কলয়ের ধর্মী পদার্থ হলো সেই সমস্ত দানাদার পদার্থ যারা পানি শোষণ করে কি হয় বলতো? স্ফীত এবং আঠালো হয়। যেমন তোমার চালের গুঁড়োর ভিতরে যদি তুমি পানি দিয়ে দাও তাহলে কিছুক্ষণ পর দেখবে যে চালের গুঁড়োগুলো কি হয়ে গেছে? আঠালো হয়ে গেছে এবং স্ফীত হয়ে গেছে। ময়দার ভিতরে দিয়ে দাও, তো যে সমস্ত দানাদার পদার্থগুলো পানি শোষণ করে আঠালো হয়, স্ফীত হয়, ওই সমস্ত পদার্থকে বলবো আমরা কলয়ের ধর্মী পদার্থ। আর শুকনো অথবা অর্ধ শুকনো পদার্থ, যদি আমার এই কাপড়টাকে আমি পানি ঢেলে দিই একটু, তাহলে কিন্তু পানি শোষণ করবে। তুমি টিস্যুকে পানির কাছে রেখে দাও, দেখো টিস্যু পানি শোষণ করে ফেলবে। ইভেন বর্তমানে বৃষ্টিকাল, এই বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল চলতেছে। এইখানে দেখবে কি, তোমার জানালার যে কাজগুলো, মানে জানালার যে কাঠগুলো আছে, এই কাঠগুলো কিন্তু পানি শোষণ করে স্ফীত হয়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে তুমি কি করতে পারো না, তুমি দরজা লাগাতে কষ্ট হচ্ছে অথবা জানালা লাগাতে কষ্ট হচ্ছে। এই কাঠ হচ্ছে একটা সেলুলোজ জাতীয় পদার্থ। চালের গুঁড়াকে বললাম এরা হলো স্টার্চ জাতীয় পদার্থ। আবার আছে জিলেটিন। তাহলে স্টার্চ, সেলুলোজ এবং জিলেটিন। দেখো, স্টার্চ হচ্ছে উদ্ভিদ দেহের সঞ্চিত খাদ্য। স্টার্চ হলো উদ্ভিদ দেহের মধ্যে কি বলতো? সঞ্চিত খাদ্য। তাহলে এই স্টার্চ হলো উদ্ভিদের সঞ্চিত খাদ্য। তাহলে উদ্ভিদ তার দেহের মধ্যে যে খাবারটা জমা রাখে, এইটা হলো স্টার্চ। আর সেলুলোজ দ্বারা কি হয়? উদ্ভিদের মেন বডিটা তৈরি হয় কি দিয়ে? উদ্ভিদের মেন বডিটা তৈরি হয় হচ্ছে সেলুলোজ দিয়ে। তার মানে এটা হচ্ছে উদ্ভিদের গাঠনিক উপাদান। স্টার্চ হচ্ছে সঞ্চয়ী উপাদান এবং সেলুলোজ হচ্ছে উদ্ভিদের গাঠনিক উপাদান। এবং আর একটা উদাহরণ আছে, সেটা কি বলতো? এই জিলেটিন। এই সমস্ত পদার্থগুলো কি করতে পারে বলতো? পানি শোষণ করতে পারে। কোন প্রক্রিয়ার মাধ্যমে পানি শোষণ করে? তারা হচ্ছে ইমবাইবিশন প্রক্রিয়ার মাধ্যমে পানি শোষণ করে। তাহলে এই যে কাঠ, চেয়ার, টেবিল যেগুলো পানি শোষণ করে, কাঠ জাতীয় বস্তু যেগুলো আছে, এইগুলো কিন্তু ইমবাইবিশন প্রক্রিয়া পানি শোষণ করে থাকে। তো এক কথায় আমরা বলতে পারি যে
শুকনো, অর্ধ শুকনো অথবা কলয়েড ধর্মী যে পদার্থগুলো আছে, এদের পানি শোষণ যে প্রক্রিয়াটা তাকে বলি হচ্ছে আমরা ইমবাইবিশন। এখন এতে যারা পানি শোষণ করে, মানে পানি পছন্দ করে, আবার কেউ আছে পানি অপছন্দ করে। যেমন ধরো আমার এই কলমটাকে যদি আমি পানিতে চুবে রাখি, তাহলে এই কলমটা কিন্তু বিন্দু পরিমাণ পানি শোষণ করবে না। রাবারকে তুমি পানি শোষণ করাতে পারবে না, তুমি পলিথিনকে পানি শোষণ করাতে পারবে না। তো পানি যারা শোষণ করে তাদেরকে আমরা বলি হচ্ছে হাইড্রোফিলিক পদার্থ, তাই না? যারা পানি শোষণ করে এরা হচ্ছে কি বলতো, হাইড্রোফিলিক, হাইড্রোফিলিক পদার্থ, হাইড্রোফিলিক। তাহলে একটা হচ্ছে হাইড্রোফিলিক, আর যারা পানি অপছন্দ করে এরা হচ্ছে হাইড্রোফোবিক, হাইড্রোফোবিক। ওকে, তাহলে যারা পানি শোষণ করবে, যারা পানি পছন্দ করে, পানি শোষণ করে স্ফীত হয়, এরা হচ্ছে হাইড্রোফিলিক। হাইড্রো মিন্স ওয়াটার, আর ফিলিক কথাটা আসছে ফিল থেকে, মানে পছন্দ করা। ধর তুমি কাউকে পছন্দ করো, মানে কি মনে মনে ফিল করো। সো যারা পানি পছন্দ করে, পানিকে ফিল করে, তাদেরকে বলবো হচ্ছে আমরা হাইড্রোফিলিক। আর যারা পানি পছন্দ করে না, এই ফোবিক কথার অর্থ হচ্ছে অপছন্দ করা। এই ফোবিক কথার অর্থ হলো অপছন্দ, অপছন্দ। আর হাইড্রো কথার অর্থ হচ্ছে পানি, আর ফিলিক কথার অর্থ হলো পছন্দ। তাহলে ফিলিক কথার অর্থ হচ্ছে পছন্দ করা। তাহলে যে সমস্ত বস্তুগুলো পানি পছন্দ করে তাদেরকে বলা হয় হাইড্রোফিলিক পদার্থ বা পানিপ্রিয় পদার্থ। যারা পানি পছন্দ করে না তাদেরকে আমরা বলি হচ্ছে হাইড্রোফোবিক, হাইড্রোফোবিক পদার্থ বা পানি অপ্রিয় পদার্থ, যারা পানি পছন্দ করবে না। তো আমি এখানে লিখে রাখছিলাম স্টার্চ, সেলুলোজ, জিলেটিন, এই সমস্ত পদার্থগুলো পানি শোষণ করে, পানি পছন্দ করে। এই জন্য এই সমস্ত পদার্থকে বলা হয় হাইড্রোফিলিক পদার্থ। আর হাইড্রোফোবিকের ক্ষেত্রে আমরা বলতে পারি কি বলো, রাবারের কথা বলতে পারি, রাবার। আমরা বলতে পারি হচ্ছে পলিথিন, পলিথিন। আমরা পলিথিন, আমরা বলতে পারি হচ্ছে প্লাস্টিক। এই যে প্লাস্টিক, এই প্লাস্টিক জাতীয় পদার্থগুলো হচ্ছে হাইড্রোফোবিক। এবার দেখো উদ্ভিদের দেহের মধ্যে বা আমাদের দেহের মধ্যে যে আহ কি আছে, প্লাজমা, প্রোটোপ্লাজম আছে, সরি কথা, প্রোটোপ্লাজম আছে। উদ্ভিদের দেহে কি আছে, কোষ প্রাচীর আছে। তো উদ্ভিদের দেহের যে কোষ প্রাচীর, এরা কিন্তু তোমার পানি পছন্দ করে, পানি শোষণ করে। তার মানে এরা কলয়েড ধর্মী, এরা হচ্ছে কলয়েড ধর্মী। তার উদ্ভিদ দেহের মধ্যে যে কোষ প্রাচীর আছে এবং প্রোটোপ্লাজম আছে, এরা পানি পছন্দ করে এবং এরা হচ্ছে কি বলতো, কলয়েড ধর্মী। এরা হচ্ছে কলয়েড ধর্মী পদার্থ। আশা করি তোমরা ইমবাইবিশন সম্পর্কে বুঝতে পেরেছো। ইমবাইবিশনটা কি? ইমবাইবিশন হচ্ছে উদ্ভিদের পানি শোষণ প্রক্রিয়া, সরি, শুকনো, অর্ধ শুকনো অথবা কলয়েড ধর্মী পদার্থের পানি শোষণ প্রক্রিয়া। যারা পানি শোষণ করে, পানি পছন্দ করে, তাদেরকে বলা হয় হাইড্রোফিলিক পদার্থ। যারা পানি পছন্দ করে না তাদেরকে বলা হয় হাইড্রোফোবিক পদার্থ। ওকে, এবার আসি আমরা হচ্ছে ব্যাপন প্রক্রিয়ার ক্ষেত্রে। ব্যাপন জিনিসটা কি? তোমরা কিন্তু কেমিস্ট্রিতেও ব্যাপন পড়ে আসছো। তো ব্যাপন জিনিসটা কি? ব্যাপন পড়তে গেলে আমাকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। ব্যাপনের ক্ষেত্রে কয়েকটা জিনিস আমাকে মনে রাখতে হবে। এক নম্বর হলো, ব্যাপন হয় উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে হবে। তাহলে ব্যাপন হবে কোথায়? উচ্চ ঘনত্ব হতে নিম্ন ঘনত্বের দিকে যাবে, নিম্ন ঘনত্বের দিকে যাবে। দুই নম্বর পয়েন্ট কি? দুই নম্বর পয়েন্ট হচ্ছে এই ব্যাপন কাদের হবে? ব্যাপন হবে কঠিন, তরল অথবা বায়বীয় পদার্থের। তাহলে কঠিন, তরল অথবা কি বলতো, বায়বীয় পদার্থ। এই তিন ধরনের পদার্থের কি হতে পারে? ব্যাপন হতে পারে। আরেকটা হলো সমভাবে, সমভাবে, সম কথার অর্থ সমান, অর্থাৎ পদার্থের অণুগুলো ছড়িয়ে পড়বে কেমন, সমভাবে। এবং আরেকটা হলো স্বতঃস্ফূর্ত ভাবে, নিজের থেকেই কিন্তু এরা ছড়িয়ে পড়বে। এরা ছড়িয়ে পড়বে হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে, অর্থাৎ আপনা আপনি ছড়িয়ে পড়বে, বাইরে থেকে কেউ ফোর্স করবে না। এই কয়েকটা কথা যদি তুমি মনে রাখতে পারো তাহলে ব্যাপনের সংজ্ঞা কিন্তু হয়ে গেছে। তাহলে ব্যাপন একটা প্রক্রিয়া। আমি যদি বলি যে প্রক্রিয়ার মাধ্যমে কঠিন, তরল অথবা বায়বীয় পদার্থ উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে সমভাবে এবং স্বতঃস্ফূর্ত ভাবে ছড়িয়ে পড়ে, তাকে বলবো আমরা হচ্ছে ব্যাপন। তাহলে কি বললাম বলতো? ব্যাপন একটা প্রক্রিয়া। তাহলে শুরুতে বলবো যে প্রক্রিয়ায় কঠিন, তরল অথবা বায়বীয় পদার্থ উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে সমভাবে
এবং স্বতঃস্ফূর্ত ভাবে ছড়িয়ে পড়ে তাকে বলবো হচ্ছে আমরা ব্যাপন। এবং ব্যাপন কিন্তু একটা ভৌত প্রক্রিয়া। ব্যাপন হচ্ছে একটা ভৌত প্রক্রিয়া। আচ্ছা, ব্যাপনটা কি হতে পারে? ধরো আমি যদি আমার রুমের এক কর্নারে যদি একটা বডি স্প্রে করি তাহলে কি হবে? অথবা এয়ার ফ্রেশার যদি আমি স্প্রে করি তাহলে কিছুক্ষণের মধ্যে দেখা যাবে যে আমার রুমটা স্বতঃস্ফূর্ত ভাবে ছড়িয়ে পড়েছে, পদার্থের অণুগুলো সমানভাবে ছড়িয়ে পড়েছে। আমি কিন্তু একে ফোর্স করি নাই অথবা বলি নাই যে তোমরা পুরো রুম জুড়ে ছড়িয়ে পড়ো, ও কিন্তু নিজের থেকে কিন্তু ছড়িয়ে পড়েছে। এবং যে অঞ্চলটাতে আমি স্প্রে করেছিলাম ওই অঞ্চলটাতে ওই সেন্টের ঘনত্বটা ছিল কি বলতো বেশি, এবং আস্তে আস্তে সে কি করলো বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ছে, আমার রুম জুড়ে ছড়িয়ে পড়ছে। অর্থাৎ উচ্চ ঘনত্বের জায়গা থেকে নিম্ন ঘনত্বের জায়গা দিয়ে কিন্তু সে ছড়িয়ে পড়ছে। তাহলে এটা আপনা আপনি গেল, সমানভাবেই গেল। আবার কঠিন তরল বায়বীয় কথা বলছি, তাহলে আমি তো বায়বীয় পদার্থের কথা বললাম। এবার তুমি কি করতে পারো? ধরো একটা চায়ের কাপ নিলাম, চায়ের কাপের ভিতরে কি আছে? পানি আছে। চায়ের কাপের ভিতরে কি আছে? পানি আছে। এক কাপ গরম পানির ভিতরে তুমি চায়ের লিকারটা যদি তুমি দিয়ে রাখো, দেখবা চায়ের লিকার, এই লিকার থেকে কিন্তু রং সারা চায়ের কাপে ছড়িয়ে পড়বে, আপনা আপনি ছড়িয়ে পড়বে। হয়তো তুমি নাড়াচাড়া করলে একটু দ্রুত ছড়িয়ে পড়বে, আর এমনি রেখে দিলে হয়তো একটু দেরিতে ছড়িয়ে পড়বে। এই যে এটাও একটা ব্যাপন। তাহলে সেন্টের কথা বললাম, এটা গ্যাসীয় পদার্থের ব্যাপন। এরপর বললাম কি তরল পদার্থের ব্যাপন। এবার কঠিন পদার্থের ব্যাপন। এবার তরল পদার্থের ব্যাপন হতে পারে, ধরো তুমি কাপড়ে নীল ইউজ করবা, নীল দিবা, তাহলে এক বালতি পানির মধ্যে কিছু পরিমাণ নীল তুমি ছেড়ে দাও। এই যে নীলটা কি ছিল বলতো? লিকুইড পদার্থ, সে কিন্তু আপনা আপনি পুরো বালতি জুড়ে ছড়িয়ে পড়বে। এটা কোন প্রক্রিয়ায় ছড়িয়ে পড়লো বলতো? ব্যাপন প্রক্রিয়ায়। ওই নীলের ঘনত্বটা নীলের প্যাকেট অথবা টিউবের ভিতরে কি ছিল? বেশি ছিল, কিন্তু বালতির ভিতরে যখন দিয়ে দিল তখন কিন্তু ঘনত্ব ধীরে ধীরে কমছে। সে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে সমভাবে এবং স্বতঃস্ফূর্ত ভাবে ছড়িয়ে পড়ছে। সুতরাং এইটাকে আমরা বলবো হচ্ছে ব্যাপন। আশা করি ব্যাপনটা বুঝতে পেরেছো। তবে এসএসসি পরীক্ষার্থীরা তোমাদের প্রায়ই কিন্তু আসে যে ফুলের গন্ধ বাতাসে কিভাবে ছড়িয়ে পড়ে। তাহলে যেখানে ফুলটা আছে ওই ফুলের ওই অঞ্চলটাতে যে সেন্টটা, গন্ধটা আছে, সেই গন্ধটা কি অনেক বেশি। কিন্তু বায়ুমণ্ডলে যখন এই গন্ধটা ছড়িয়ে পড়ে তখন কিন্তু উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যায়। সো পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে ফুলের গন্ধ বাতাসে কিভাবে ছড়িয়ে পড়ে ব্যাখ্যা করো। ফুলের গন্ধ অবভিয়াসলি ব্যাপন প্রক্রিয়ায় ছড়িয়ে পড়ে, কারণ ফুল যে অঞ্চলে আছে ওই অঞ্চলে গন্ধের পরিমাণটা বেশি, ঘনত্ব বেশি, সেখান থেকে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়বে যখন, তখন এটা কম ঘনত্বের স্থানের দিকে যাবে এবং সে আপনা আপনি যাবে এবং স্বতঃস্ফূর্ত ভাবে যাবে। সুতরাং এটা একটা ব্যাপন প্রক্রিয়া। এখন আমরা শিখবো হচ্ছে অভিস্রবণ। দেখো আমাদের আজকের টপিক, শেষ টপিকটা হচ্ছে আমার অভিস্রবণ। তো অভিস্রবণ করতে গেলে আমাকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। অভিস্রবণ, অভিস্রবণ করতে গেলে তোমাকে মনে রাখতে হবে একটা বৈষম্য ভেদ্য পর্দা। তাহলে অভিস্রবণ পড়ার আগে তোমাকে পর্দা সম্পর্কে জানতে হবে। তো পর্দাকে আমরা কিসের উপর ভিত্তি করে ভাগ করে ফেলি? আমরা ভাগ করি হচ্ছে দ্রব্য, দ্রব্য প্লাস দ্রাবকের, দ্রাবকের উপর ভিত্তি করে, উপর ভিত্তি করে পর্দা কয় প্রকার বলতো? ভিত্তি করে পর্দা তিন প্রকার। তাহলে দ্রব্য প্লাস দ্রাবকের উপর ভিত্তি করে পর্দা তিন প্রকার। একটাকে বলি হচ্ছে আমরা ভেদ্য পর্দা, এক নাম্বার হচ্ছে ভেদ্য পর্দা। দুই নাম্বার বলি আমরা অর্ধ ভেদ্য পর্দা, অর্ধ ভেদ্য পর্দা। এর অপর নাম বৈষম্য ভেদ্য পর্দা, বৈষম্য ভেদ্য পর্দা। এবং তিন নাম্বার হচ্ছে অভেদ্য পর্দা, অভেদ্য পর্দা। তাহলে দ্রব্য প্লাস দ্রাবক এর উপর ভিত্তি করে আমরা পর্দাকে তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভেদ্য পর্দা, আর একটা অর্ধ ভেদ্য পর্দা, অথবা এর অপর নাম হচ্ছে বৈষম্য ভেদ্য পর্দা, আর একটা হচ্ছে অভেদ্য পর্দা। দেখো যে পর্দার ভিতর দিয়ে দ্রব্য প্লাস দ্রাবক, দ্রব্য প্লাস দ্রাবক দুইটাই চলাচল করবে তাকে বলবো হচ্ছে আমরা ভেদ্য পর্দা। তাহলে যে পর্দার ভিতর দিয়ে দ্রব্য প্লাস দ্রাবক দুইটাই চলাচল করতে পারে তাকে বলবো আমরা ভেদ্য পর্দা। এবার অভেদ্য পর্দা কোনটা? অভেদ্য পর্দা হচ্ছে যার মধ্য দিয়ে দ্রব্য, দ্রব্য প্লাস দ্রাবক,
দ্রব্য প্লাস দ্রাবক কোনটাই চলাচল করবে না। দেখো, দ্রব্য প্লাস দ্রাবক এখানে চলাচল করে, কিন্তু অভেদ্য পর্দার ভিতরে চলাচল করতে পারবে না, কোনটাই যাবে না। যেমন পলিথিনের ভিতরে তুমি যদি পানি তুলে রেখে দাও, তাহলে পলিথিন ভেদ করে কি পানি বের হওয়া সম্ভব না। তাহলে পানি যে এখানে পলিথিন হচ্ছে কি একটা অভেদ্য পর্দা। আর একটা পর্দা আছে, সেটা কি বলতো, অর্ধভেদ্য বা বৈষম্য ভেদ্য পর্দা বলে। এখানে কি হয়, এখান দিয়ে শুধুমাত্র দ্রাবক পদার্থ যাবে। কি যাবে বলতো, দ্রাবক পদার্থ যাবে। তাহলে অর্ধভেদ্য পর্দার ভিতর দিয়ে শুধুমাত্র দ্রাবক যাবে, দ্রব্য কিন্তু যেতে পারবে না। তাহলে দ্রাবক যাচ্ছে, দ্রব্য যাচ্ছে না, একজন যাচ্ছে আর একজন যাচ্ছে না, মানে অর্ধেক অর্ধেক যায় অর্ধেক যায় না, এই অর্ধেকে কি বলা হয়, অর্ধভেদ্য পর্দা। যেহেতু একজনকে আমরা অনুমতি দিয়েছি আর একজনকে অনুমতি দিলাম না, এখানে বৈষম্য করা হলো, সুতরাং একে কি আমরা বলি, বৈষম্য ভেদ্য পর্দা। তাহলে সিলেক্টিভলি সেমি পারমিয়েবল মানে অর্ধভেদ্য বা বৈষম্য ভেদ্য পর্দা। আমাদের এই যে অভিশ্রবণ করতে গেলে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে অর্ধভেদ্য পর্দা। তাহলে অভিশ্রবণের ক্ষেত্রে অর্ধভেদ্য পর্দা সম্পর্কে আমাদের জানা থাকতে হবে। এবং অবভিয়াসলি দুইটা ভিন্ন ঘনত্বের দ্রবণ লাগবে। তাহলে অভিশ্রবণের সংজ্ঞা দিতে গেলে তোমাকে কি লাগবে, দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ লাগবে। দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ লাগবে, তাই না? তাহলে দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ, একটা হচ্ছে অর্ধভেদ্য পর্দা। এবারে আমরা যদি সংজ্ঞা দিয়ে ফেলি তাহলে কি হবে, দেখো, অভিশ্রবণটার ক্ষেত্রে তুমি একটু যদি বোঝো যে অভিশ্রবণটা কেমন হয়। অভিশ্রবণ ধরো একটা বিকারের ভিতরে কিছু পরিমাণ পানি আছে, আর এখানে আমরা একটা প্র্যাকটিক্যাল আছে যে আলুর একটা স্লাইস আছে। ওকে, এর ভিতরে আমি কি দিলাম, অল্প পরিমাণ পানি প্লাস চিনির দ্রবণ দিয়ে রাখলাম, এবং বাহিরে কি আছে বলতো, পানি দিয়ে রাখছি। এই পানি দিয়ে রাখার ফলে কিছুক্ষণ পর দেখা যাবে কি, যে এই যে আমার কম ঘনত্ব, তাহলে এখানে যে দ্রবণটা আছে, যে পানি এবং চিনির দ্রবণ আছে, তার ঘনত্ব কম। তাহলে এই অঞ্চলটাতে ঘনত্ব কি বলতো, ঘনত্ব কম। আর এর ভিতরে যে পানি চিনির দ্রবণ আছে, এর ঘনত্বটা কি বলতো, এর ঘনত্ব হচ্ছে বেশি। তো একটা কথা বলে রাখি, অভিশ্রবণ হচ্ছে ব্যাপনের ঠিক উল্টো প্রক্রিয়া। অর্থাৎ ব্যাপন হয়েছিল কি, উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে যাবে, কিন্তু অভিশ্রবণ উল্টো, নিম্ন ঘনত্বের স্থান থেকে উচ্চ ঘনত্বের দিকে যাবে। কে যাবে, দ্রাবক। দ্রব্যের কিন্তু ব্যাপন হবে না, হবে কার, দ্রাবকের ব্যাপন হবে। দেখো এখানে খেয়াল করে দেখো, এটা হচ্ছে একটা আলুর স্লাইস আমি রাখছি এখানে। এই আলুর যে কোষগুলো আছে না, এই কোষগুলো বৈষম্য ভেদ্য পর্দা হিসেবে কাজ করে। তাহলে আমি বিকারির ভিতরে পানি এবং চিনির দ্রবণ কম ঘনত্বের দ্রবণ রেখে দিছি এখানে, আর এর ভিতরে পানি এবং চিনির দ্রবণ অধিক ঘনত্বের দ্রবণ রেখে দিছি। তো দেখা যাবে কি, এই কম ঘনত্ব থেকে পানি বেশি ঘনত্বের মধ্যে প্রবেশ করবে, কম থেকে বেশি ঘনত্বের দিকে পানি যাবে। কার ভিতরে যাবে বলতো, এই যে বৈষম্য ভেদ্য পর্দা ভেদ করে, এখানে পানি আছে, এখানে এগুলো কি ওয়াটার, তো এখান থেকে যাবে, এখানে আমার ওয়াটার আছে, এর ভিতরে প্রবেশ করবে, এর ভিতরে প্রবেশ করছে। তাহলে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাচ্ছে, সুতরাং এটা হচ্ছে অভিশ্রবণ। এবার যদি আমি অভিশ্রবণের সংজ্ঞাটা দিই, আশা করি তোমাদের বুঝতে বোধগম্য হবে। দেখো, সংজ্ঞায় কি বলবো, দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা পৃথক থাকলে যে প্রক্রিয়ায় নিম্ন ঘনত্বের দ্রবণ হতে দ্রাবক পদার্থ উচ্চ ঘনত্বের দ্রবণের দিকে যায়, সেই প্রক্রিয়াকে বলবো হচ্ছে আমরা অভিশ্রবণ। কি বললাম বলতো, দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা পৃথক থাকলে যে প্রক্রিয়ায় নিম্ন ঘনত্বের দ্রবণ হতে দ্রাবক, দ্রাবক মানে কি পানি, উচ্চ ঘনত্বের দ্রবণের দিকে যায়, তাকে বলবো হচ্ছে আমরা অভিশ্রবণ। দেখো, ব্যাপনের ক্ষেত্রে বলেছিলাম যে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে, আর ব্যাপনের ক্ষেত্রে বললাম নিম্ন ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে। অর্থাৎ ব্যাপনের ঠিক উল্টো প্রক্রিয়াটা হচ্ছে অভিশ্রবণ। আশা করি তোমরা অভিশ্রবণ নিয়ে যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা থাকবে না। এবার আর একটা প্রশ্ন আসে, ব্যাপন এবং অভিশ্রবণের মধ্যে পার্থক্য। ব্যাপন এবং অভিশ্রবণের মধ্যে পার্থক্য আসে, এটা পরীক্ষায় বারবারই আসে। দেখো, একটা অংশে যদি আমি ব্যাপন লিখি, এতক্ষণ যে সংজ্ঞা দিলাম এই সংজ্ঞার মধ্য দিয়ে কিন্তু তুমি অলরেডি বুঝে গেছো যে ব্যাপন এবং অভিশ্রবণের মধ্যে পার্থক্য কি। ব্যাপন আর একটা হচ্ছে কি বলতো, অভিশ্রবণ। এবার দেখো, ব্যাপন প্রক্রিয়ায় যে
ব্যাপন প্রক্রিয়ার ক্ষেত্রে কি হয়, উচ্চ ঘনত্ব হতে নিম্ন ঘনত্বের দিকে যায়, তাই না? ব্যাপন ব্যাপন কি হয় বলতো, উচ্চ ঘনত্ব হতে উচ্চ, আমি একটু সংক্ষেপে লিখলাম, তোমরা এটা বিস্তারিত লিখবা। উচ্চ ঘনত্ব হতে কোন দিকে যায় বলতো, নিম্ন ঘনত্বের দিকে, নিম্ন ঘনত্বের দিকে। ওকে। আর অভিস্রবণটা কি হবে, অভিস্রবণ হচ্ছে নিম্ন ঘনত্ব হতে, নিম্ন ঘনত্বের যে দ্রবণ, এই নিম্ন ঘনত্ব হতে যাবে হতে কোথায়, উচ্চ ঘনত্বের দিকে। 2 নম্বর পার্থক্য কি হতে পারে, ব্যাপন কাদের ক্ষেত্রে হয়, ব্যাপন হয় কঠিন, ব্যাপন কঠিন পদার্থ, তরল পদার্থ অথবা এই বায়বীয় যে পদার্থ আছে এদের ক্ষেত্রে কিন্তু ব্যাপন হয়। কিন্তু অভিস্রবণটা কাদের হয়, শুধুমাত্র তরল পদার্থের ব্যাপন হবে, তাই না? অভিস্রবণটা হবে শুধুমাত্র তরল পদার্থের ক্ষেত্রে। 3 নম্বর পার্থক্যটা কি হতে পারে দেখো, ব্যাপন প্রক্রিয়ায় বৈষম্য ভেদ্য পর্দার প্রয়োজন হয় না, মানে অর্ধভেদ্য পর্দার প্রয়োজন নেই, অর্ধভেদ্য পর্দার কি নেই বলতো, প্রয়োজন নেই। কিন্তু তুমি যদি অভিস্রবণের ক্ষেত্রে যাও, এখানে কিন্তু অবশ্যই কি লাগবে, অভিস্রবণ ক্ষেত্রে অর্ধভেদ্য পর্দা লাগবে, অর্ধভেদ্য পর্দা লাগে বা প্রয়োজন হয়। তাহলে অভিস্রবণের ক্ষেত্রে অবশ্যই অর্ধভেদ্য পর্দার প্রয়োজন পড়ে। এবার দেখো 4 নম্বর একটা উদাহরণ দিলে কিন্তু হয়ে যাবে। আমরা ব্যাপন উদাহরণ দিয়েছিলাম যে ফুলের গন্ধ বাতাসে ছড়িয়ে পড়া। ধরো এখানে আমি বললাম যে গন্ধ ফুলের গন্ধ যে বাতাসে ছড়িয়ে পড়ে, এই ছড়িয়ে বাতাসে ছড়িয়ে পড়া, এটা হচ্ছে ব্যাপনের উদাহরণ। আর এই ক্ষেত্রে যদি আমরা অভিস্রবণের উদাহরণ দিই, একটু আগে আমরা বলছিলাম যে কিসমিসকে যদি তুমি পানিতে চুবিয়ে রাখো তাহলে কিসমিসটা ফুলে যায়, কেন? বলে কিসমিসের ভিতরে কিন্তু ঘনত্ব বেশি। কিসমিস যখন আগে ছিল আঙ্গুর, আঙ্গুরটা পানি শুকিয়ে তার মধ্যে চিনি এবং পানির ঘনত্ব বেশি হয়ে গেছে, তুমি পানির মধ্যে যদি চুবিয়ে রাখো তাহলে দেখা যাবে কি পানিটা আহ কার ভিতরে প্রবেশ করবে, কিসমিসের ভিতরে। সো পানিতে কিসমিস ডুবিয়ে রাখলে, পানিতে পানিতে যদি কিসমিস ডুবিয়ে রাখি, পানিতে যদি কিসমিস ডুবিয়ে রাখি তাহলে কিসমিস ফুলে ওঠে। এটা একটা অভিস্রবণের উদাহরণ। আশা করি তোমরা ইমবাইবিশন, ব্যাপন এবং অভিস্রবণ সম্পর্কে বিস্তারিত জেনেছো। আমি আর একবার একটু হাইলাইটস করব। একটা হচ্ছে কি, প্রথম বলছিলাম ইমবাইবিশন কি, ইমবাইবিশন হলো শুকনো, অর্ধ শুকনো অথবা কলয়েড ধর্মী পদার্থের পানি শোষণ প্রক্রিয়াকে বলি আমরা ইমবাইবিশন। যারা পানি শোষণ করে, পানি পছন্দ করে, তাদেরকে বলি আমরা হাইড্রোফিলিক। যারা পানি অপছন্দ করে তাদেরকে বলি আমরা হাইড্রোফোবিক। তো এখানে কোষ প্রাচীর ছিল, প্রোটোপ্লাজম। উদ্ভিদের ক্ষেত্রে এগুলো কিন্তু কলয়েড ধর্মী পদার্থ হিসেবে কাজ করে। এরপরে আমরা বলছিলাম ব্যাপন। ব্যাপন কি ছিল, বলে যে প্রক্রিয়ার মাধ্যমে কঠিন, তরল এবং বায়বীয় পদার্থ উচ্চ ঘনত্বের স্থান হতে নিম্ন ঘনত্বের স্থানের দিকে যায়, সেই প্রক্রিয়াটাকে বলি আমরা হচ্ছে ব্যাপন। আর একটা কি আছে বলতো, অভিস্রবণ। অভিস্রবণটা কি, অভিস্রবণের ক্ষেত্রে অবশ্যই একটা বৈষম্যভেদ্য পর্দা লাগবে এবং দুটো ভিন্ন ঘনত্বের দ্রবণ লাগবে। তাহলে দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি বৈষম্যভেদ্য পর্দা পৃথক থাকলে নিম্ন ঘনত্বের দ্রবণ হতে দ্রাবক উচ্চ ঘনত্বের দিকে যাবে, এই প্রক্রিয়াটাকে বলবো হচ্ছে আমরা অভিস্রবণ। ফুলের গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ার ব্যাপনের উদাহরণ। আর অভিস্রবণটা হচ্ছে কি, কিসমিস যদি পানিতে ডুবিয়ে রাখো তাহলে কিসমিস ফুলে যায়, এক্ষেত্রে অন্ত অভিস্রবণ হয়। তাহলে অভিস্রবণ 2 প্রকার, একটা অন্ত অভিস্রবণ আর একটা হচ্ছে বহি অভিস্রবণ। তো আজকে এই পর্যন্তই ছিল তোমার ক্লাস। সামনের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।